দিদিরা এখানে আসে এবং বলে যে ঠোঙা বানিয়ে তাদের সংসার চলছে। তাই আজকে আমি ভাবলাম এই ঠোঙা বানানোর একটু শেখা যাক এবং যে দিদিরা টিভির ওপারে দেখছেন তারাও শিখে যাবেন, কারণ এখানে ডলে দিয়ে এসছেন, ডলে দিয়েও সংসার চালান ঠোঙা বানিয়ে। তাই উনি আমাদের শেখাচ্ছেন কিভাবে ঠোঙা বানাতে হয়। তুমি একটা করে স্টেপ করবে, আমি সেরকম ভাবে করবো। হ্যাঁ আচ্ছা, তুমি করো আগে। এই যে বললাম, হ্যাঁ এই এরকম ভাবে, তারপর সাইডটা এরকম করলাম। হ্যাঁ তোমাকে হাত ঢোকাতেই হবে। দেখো এই হ্যাঁ, তোমাকে হাত ঢোকাতে হয় না, না এমনি পেরে যাও। আমার অভ্যাস হয়ে গেছে তো। এটা এই দুই সাইডে আটাটা দিই। তুমি দাও। দাঁড়াও, এটা কোন সাইড করে? এটা এভাবে। আচ্ছা, এটাও তো বানানোর একটা কায়দা আছে। হ্যাঁ, এটারও বানানোর কায়দা আছে। সেটা তো আগে আগে এগুলো সব বানিয়ে নাও, তারপরে লাগাতে শুরু আগে করো। আমি গোল করে নিই, কাগজটা কাটি, কেটে নিয়ে সব মাপ মতো। বাহ, এই যে আমার দিদি আমার সঙ্গে ঠোঙ্গা বানানো শিখে গেল। বাদাম ভাজা খাওয়া যাবে। হ্যাঁ ঝালমুড়ি খায় বেশি। বাহ, শুধু কাগজের ঠোঙা বানানো নয়, এখন যা দাঁড়িয়েছে তাতে আমরা কাগজের ঠোঙা যদি নিত্য প্রয়োজনে ব্যবহারও করি সেটাও আমাদের জন্য খুব ভালো, কারণ প্লাস্টিক বর্জন করতে হবে। চলো ডালি উঠি। বাপরে বাপ, এটা কি গ্যাস? দিদি আপনার বাড়ির গ্যাস শেষ হয়ে গেছে শুনলাম, খবর পেলাম, ওই জন্য আপনার জন্য আমি সিলিন্ডার নিয়ে এসেছি। তুই বাড়িতে বাড়িতে গ্যাস দাও? হ্যাঁ, আমি বাড়ি গ্যাস দিই দিদি। ভারীটা কি করে তুললে কাঁধে? আরে বাবারে, প্রচন্ড ভারী, কিন্তু কিছু করার নেই দিদি, সংসারের জন্য তাই তো, করতেই হচ্ছে। খুব ভালো, খুব ভালো, কোনো কাজ ছোট নয়। সিলিন্ডার, হ্যাঁ হ্যাঁ। বুঝতেই পারছেন আজ আমার দিদিরা সব দারুণ গুণী, তাদের গল্প আমরা আজকে শুনবো। নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Vival Body Wash এবং Berger Easy Clean Fresh, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভার। পার্বণাকে সরিয়ে রাখে সাহসী জেদি মন, চলার পথে দিদিরা পেরোয় অনেক মাইলস্টোন। এই পথ চলার গল্পই আমাদের অনুপ্রাণিত করে, সাহস যোগায় সব দিদিদের। তেমনই 4 জন দিদির গল্প শুনবো আমরা আজকে। সবাই এখানে উপস্থিত আছেন, আমরা সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমে আছে রিঙ্কু কর্মকার। নমস্কার দিদি, আমি মালদা থেকে এসেছি। আমি বিয়ে করে শ্বশুরবাড়িতে বৌমা হয়ে এসেছিলাম, কিন্তু আজকে আমি সেই বাড়ির ছেলে হয়ে উঠেছি। বৌমা থেকে ছেলে কিভাবে আমি হলাম সেই গল্পই আজকে আমি তোমার সাথে করতে এসেছি। ভেরি গুড রিঙ্কু, গল্প শুনবো তোমার। নমিতা সিংহ। নমস্কার দিদি, আমি ফারাক্কা মুর্শিদাবাদ 2 নম্বর কলোনি থেকে এসেছি। আমি সিলিন্ডার বাড়ি বাড়ি দিয়ে কিভাবে আমার কষ্টের সংসারকে সুখী করে তুলেছি সেই গল্পই তোমার কাছে শোনাতে এসেছি। গল্প করবো আমরা। থ্যাংক ইউ। এরপরে আছে রীতি সরকার। নমস্কার, নমস্কার। আমি বাঁকুড়া থেকে আসছি। আমি পেশায় একজন নার্সিং স্টাফ। আমি অনেক ঝড়ঝাপটা পেরিয়ে কিভাবে ছেলেকে মানুষ করে বিদেশে পাঠিয়েছি তারই গল্প আমি তোমার কাছে বাহ। শেয়ার করব। শুনবোই তো দি আপনার গল্প। ডলি সিংহ, আমাদের ঠোঙা দিদি। নমস্কার দিদি, আমি রায়গঞ্জ থেকে এসেছি। ঠোঙ্গা বেঁধে আমি আমার ছেলে মেয়েদের কিভাবে আমি মানুষ করেছি, আমার ছোটবেলার জীবন থেকে শুরু করে আপনার কাছে আমি সেটা গল্প করি। আচ্ছা, শুনবো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। ভিভেল বডি ওয়াশ প্রেজেন্টস দিদি বেভো জয়তে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথমে কথা বলি একটু রিঙ্কুর সাথে। শ্বশুর বাড়ির তুমি ছেলে হয়ে উঠেছো। দিদি, আমি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের মেয়ে। স্বাভাবিকভাবেই বাবা মা দেখে শুনে অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে দিয়েছিল, ঠিকঠাকই চলছিল সব শ্বশুরবাড়িতে। হঠাৎ করে দিদি আমার জীবনে একটা ঝড় চলে আসলো। মেয়ে হলো, মেয়ের যখন ঠিক 2.5 মাস বয়স তখন আমার হাজব্যান্ডের একটা বড় অসুখ ধরা পড়লো। 2টো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল। তারপরে একদিকে মেয়ে একদিকে স্বামী এইভাবে চলছিল। চলতে চলতে যখন 3-4 মাস পরে মেয়ের ঠিক 6 মাস 6.5 মাস বয়স হলো, তখন কিন্তু আমার হাজব্যান্ড দিদি আমাকে ছেড়ে চলে যায়। আজকে আমার বাড়ি
বাড়িতে 84 বছরের শাশুড়ি আছে, আমার ননদ ওখানে বসে আছে 63 বছর, আমার ছোট্ট 6 বছরের একটা মেয়ে আছে। এই 3 জনকে নিয়ে আমার লড়াই কিন্তু খুব কঠিন। মানে সব মহিলারা রয়েছেন বাড়িতে, সব পুরুষ মহিলা, মানুষ আমার কেউ নেই? বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। আমরা খুব কষ্ট করে 2.5 বছর খুব কাটিয়েছি। মানে রাতে বেরাতে আমার মেয়ের একদিন হঠাৎ করে রাত 12টার সময় প্রচণ্ড পেটে ব্যথা, কোনো পুরুষ মানুষ নেই, কাকে ডাকবো আমি? রাস্তায় বেরিয়েছি, আমার প্রাণে ভয় লাগছে যে কি যদি কিছু হয়ে যায়, কিন্তু কিছু করার নেই দিদি। আমরা ওইভাবেই মেয়েকে নিয়ে ছুটলাম। এরকম শাশুড়ি অসুস্থ হয়ে যায়, ডাক্তার ডাকা, তাকে দেখা, আমরা এই 3 জন 4 জন মিলেই নিজেদের সংসার চালাচ্ছি। তারপরে 2.5 বছর পর আমি চাকরি পেলাম দিদি, একটু ভালো হলো। এখন মোটামুটি আমার বৃদ্ধ শাশুড়ি, ননদ আর আমার ছোট্ট মেয়েকে নিয়ে আমি প্রচুর সুখ দুঃখ অতিক্রম করে দিদি এখন জীবনে এগিয়ে যাচ্ছি। কি চাকরি করো তুমি রিঙ্কু? আমি ডিআইসি অফিসে চাকরি করি। সেটা কি তোমার স্বামীর চাকরি ছিল? আমার স্বামীর চাকরি। বাবার বাড়িতে কে কে আছে? বাবার বাড়িতে বাবা, মা, দাদা, দিদি, বৌদি। তারা তোমার পাশে দাঁড়িয়েছে বিপদে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা সব সময় আমার পাশে দাঁড়িয়েছে, এখনো আছে, সব সময়ের জন্যই থাকবে, আছে। আর দিদি আমি এই সংসার আর চাকরি খুব কষ্ট করেই সামাল করি, কিন্তু দিদি আমি কোনো কিছুর থেকে কিন্তু নিজেকে বিরত রাখিনি। সকাল 5:30টায় উঠে মেয়েকে স্কুল রেডি করে স্কুলে দিয়ে আসি, দিয়ে আমি ওইখান থেকে ফিটনেস পয়েন্টে ওয়ার্কআউট করি দিদি। ওয়ার্কআউট করে বাড়ি এসে আমরা সকলে মিলে চা খাই একসঙ্গে, খেয়ে আমি ননদ মিলে দুজনে রান্নাবান্না করে আমি অফিসে বেরিয়ে যাই। খাবার টাবার ঢাকা থাকে, বলি তোমরা একটু খেয়ে নেবে। তারপর অফিস থেকে এসে মেয়ে থাকে, মেয়েকে নিয়ে আমরা একটু সময় কাটাই একসঙ্গে। তারপরে মেয়েকে পড়াতে বসাই, এর মাঝখানে আমি মাঝে মাঝে একটু গানও গাই। এইভাবেই আমরা আছি। উইকেন্ডে আমরা সবাই, শাশুড়ি তো পারে না, প্রচণ্ড বয়স্ক, আমরা মাঝে মাঝে সিনেমা যাই। এই 4 জনেই আছে দিদি, কোনো পুরুষ মানুষ নেই। তো যখন ধরো স্বামী চলে গেলেন, তখন বাচ্চা তো খুব ছোট, তখন তো মনে হয়নি কখনো বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি চলে যাই, ওখানে অ্যাটলিস্ট তোমাকে সবাই হ্যাঁ দিদি, দেখতো? মনে হয়েছিল বা অনেকে বলেও ছিল, কিন্তু দিদি আমি যাইনি। কেন যে আমি যেতে পারতাম, কিন্তু যাইনি। যে আমার ওই বৃদ্ধ শাশুড়ি, ননদ, এদেরকে ছেড়ে আমি কি করে যাব, যাদের জন্য আমার বেঁচে থাকা। আমার মেয়ের মুখ দেখে উনাদের সকাল হয়, আমার মেয়ের মুখ দেখে উনাদের রাত। ওই দুটো মানুষের প্রাণ তো আমার মেয়েকে দেখেই বেঁচে আছে। আর এখন সত্যি কথা বলতে উনাদের ছোট ছোট কাজ, গ্যাস বুকিং থেকে শুরু করে বড় বড় কাজ বা কোনো ডাক্তারি পরামর্শ বা কিছু যাবতীয় কিছু আমার উপরে উনারা নির্ভর করেন। আমি যেতে পারিনি দিদি। তো কষ্ট করতে হয় প্রত্যেক দিন তাহলে রিঙ্কু খুব? হ্যাঁ করতে হয় দিদি, কিন্তু এর মধ্যেও অনেক আনন্দ আছে। মেয়ে কত বড় হয়েছে এখন? মেয়ে ওই যে ওখানে বসে আছে দিদি, 6 বছর হয়েছে। তো কখনো মনে হয়নি যে জীবনসঙ্গী দরকার, অন্য কারোর হাত ধরার কথা, বা এতটা বড় জীবন কি করে পার হব? শাশুড়ি মা, ননদ তো আজকে আছেন। না দিদি, মনে হয়নি। কেননা সে হয়তো আমাকে মেনে নেবে, আমার মেয়েকেও হয়তো মেনে নেবে, কিন্তু আমার শাশুড়িকে কি মেনে নেবে, আমার ননদকে কি মেনে নেবে? তাহলে তাদের কি হবে দিদি? আমি যদি এরকমভাবে নিজের জন্য ভাবি, সেই জন্য ভাবতে পারিনি দিদি। আমি বাড়ির ছেলে হয়ে শাশুড়ি, ননদ, মেয়েকে নিয়ে এগিয়ে চলবো। পুরুষ মানুষের হয়তো দরকার আছে জীবনে, কিন্তু কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা শুধু মহিলারা যে জীবনে এগিয়ে যেতে পারি দিদি, এটাই আমার লক্ষ্য। আমি এবং সেটা করে দেখাবো দিদি। ভেরি গুড, খুব ভালো। একলা পাখি জীবনের সহজ পথটা সবাই বেছে নিতে চায় রিঙ্কু, কিন্তু কজন এটা পারে, যেটা তুমি করে দেখিয়েছো? মেয়েরা সব পারে দিদি, মনে জোর থাকলে। নতুন প্রজন্ম তোমাকে দেখে শিখবে। হ্যাঁ দিদি, আমি চাই প্রত্যেকটা মেয়ে মনের জোর নিয়ে এগিয়ে যাক এভাবে। কোনো কাজ ছোট না, কোনো অসুবিধা মনে হয় না যদি মনের জোর থাকে দিদি। অনেক শ্বশুর বাড়িতে বলে যে পরের বাড়ির মেয়ে। আজ রিঙ্কুর গল্প শোনার পর কেউ সেটা আশা করি আর বলবে না। রিঙ্কুর জন্য একটা জোরে হাততালি। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। আজকের খেলা হচ্ছে সিঙ্গারা বানানো। লেচিটাকে ভালো করে বেলবে, চাকু দিয়ে মধ্যখানটা কাটবে, তারপরে ঘুরিয়ে নিয়ে পুর ভরে বন্ধ করবে। প্রথমে খেলতে আসছে রিঙ্কু। 4টে বানাবে, ঠিক আছে? কে কত কম সময়? চলো স্টার্ট। বড় করো, রাখো, বড় করো।
রিঙ্কুর টাইম 2 মিনিট 5 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভিল বডি ওয়াশ এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। নমিতাদির সাথে কথা বলবো। কবে থেকে এই গ্যাস কাঁধে করে নিয়ে নিয়ে লোকের বাড়িতে দেওয়া শুরু করেছেন? এই গ্যাস প্রায় 4-5 বছর থেকে আমি দেওয়া শুরু করেছি। আমি এক চাষির মেয়ে, গরিব ঘরের, বাবার বাড়ি সাগরদিঘি। সেখান থেকে আমার বাবা 16 বছর বয়সে বিয়ে দিয়ে দেয়। বিয়ে যেখানে দিয়েছে সেখানেও আমার শ্বশুর বাড়িও গরিব। তা আমি সেখানে শ্বশুর বাড়ি গিয়ে দেখি আমার হাজব্যান্ড চায়ের দোকান ঠেলা গাড়িতে নিফরাকা বাস স্ট্যান্ডে ভাড়া ঘরে নিয়ে গিয়ে থাকে। তা আমার মনে মনে জেদ হয় যে ভাড়া ঘরে থেকে তো আমি কোনোদিন কিছু করতে পারবো না। কেন? আমার হাজব্যান্ড শুধু চায়ের দোকান করে আর ভাড়া ঘরে টাকা দিতে হয় অনেক। আমার তার মধ্যে পরের বাড়িতে একটু কিছু করলে সে তাদের আবার কথা শুনতে হয়। তাতে আমার মনে মনে খুব জেদ হয় যে আমি একটা জায়গা কিনে ঘর করব। তখন আমি ওই বাড়িতে দিদা জাল বোনাচ্ছিল। তো জাল বোনানো দেখে আমার তখন ইচ্ছা হয় যে আমি জাল বোনানো শিখবো, তাহলে আমি কিছু উপার্জন করতে পারবো, আমার হাজব্যান্ডকে সাপোর্ট করতে পারবো। তা আমি জাল বোনানো শিখি। মাছ ধরার জাল। জাল বোনানোর পরে আমি শেখার পরে ওখানে কিছু পয়সা উপার্জন করে আমি সরকারি জায়গা একটা দেখাশোনা করে কিনি। দিয়ে কেনার পরে সেই জায়গায় ঘর করি। আমার হাজব্যান্ড বাধা দেয় যে ওই জঙ্গলে যাব না, কিন্তু আমি বলি দেখো তুমি ভাড়া ঘরে থাকো, আমি থাকবো না, আমি জায়গা কিনে ঘর করব। তখন আমার হাজব্যান্ড বলে দেখো তোমার যেটা ভালো লাগে করে, মেজাজ দিয়ে বলে। আমি বলি ঠিক আছে আমি দেখছি। দিয়ে ওখানে দিদি একটা চাটাইয়ের ঘর করি, একটাই রুম করার পরে সেখানে বাস করি। বাস করতে করতে প্রথম মেয়ে হয় আমার। মেয়ের যখন 1.5 বছর বয়স হয় আমার দ্বিতীয় মেয়ে হয়। অভাব বেড়ে গেল। তখন আমি ভাবলাম আবার কি করি, আমার জাল বানানোতে খাটনি বেশি, পয়সা কম। আমার বাড়ির গ্যাস শেষ হয়, ভ্যানে করে গ্যাস আনতে দিত আমার হাজব্যান্ড। তো সেদিন আমাকে হাজব্যান্ড বলছে তুমি গ্যাসটা দেখো ভ্যানে করে নিয়ে আসো। তা আমি দেখলাম ভ্যানে যদি আমি আনতে দিই আমার 50 টাকা ভাড়া লাগবে। তো ওই মুহূর্তে আমার খুব কষ্ট হলো, 50 টাকা দেবো? আমি তো সাইকেল চালাতে পারি। বাবার বাড়িতে যেহেতু ভারী কাজ করেছি, চাষে কাজ করতাম, তা আমি সাইকেলে করে নিজেই সিলিন্ডারটা অফিসে নিয়ে যাই। অফিসে নিয়ে গিয়ে যখন গ্যাস নিই তখন দেখছি যে অনেকে ভ্যানে করে গ্যাস সেল দিচ্ছে। তো দেখে আমার তখন অভিজ্ঞতা হয় এটাই, আমি তো পারবো সাইকেলে করে গ্যাস 2-4টা বয়ে দিতে, কোনো ব্যাপার নাই ভেবে আমি ওখানে বাড়ি আসি। গ্যাস সিলিন্ডার নিয়ে এসে আমার হাজব্যান্ডকে বলি আমি গ্যাস নিয়ে এসে লোককে দিব। তো বলে না দিতে হবে না, বাধা দেয়। কিন্তু আমি ওকে না জানিয়ে আমার পাড়ায় দিদিদেরকে বলি যে দিদি এরকম তোমরা তো ভ্যানে গ্যাস আনতে দাও, তো গ্যাসে তো তোমাদের পয়সা লাগে, ওকে দাও, আমাকে যদি কিছু কম দাও কোনো ব্যাপার নয়, আমি গ্যাস এনে দেবো। আমাকে দিবে আনতে। 1.5 কিলোমিটার রাস্তা সাইকেলে একটা করে গ্যাস নিয়ে এসে আমি বাড়িতে জমা করি। দিয়ে পরে একটা করে তাদের বাড়িতে পৌঁছে দিই। আমি নিজেই সিলিন্ডার তুলি বাঁধি। গ্যাসের অফিসে এমনকি যেখানে গোডাউন সেখানে বেটা ছেলেরা বলে বাপরে তুমি তো বেটা ছেলেকে হার মানিয়ে দিবা, তুমি সিলিন্ডার নিজে তুলে সাইকেলে বেঁধে নিচ্ছ। আমি বলছি কী করবো দাদা, সংসারের জন্য করতেই হচ্ছে, আমারই তো সংসার। এই গ্যাস নিয়ে এসে আমি গ্যাস বাড়ি বাড়ি দিতে লাগে। গ্যাস আনতে আনতে আমার বড় মেয়ের বিয়ে দিই। স্বামীকে লুকিয়ে করতে সবকিছু? না, গ্যাস নিয়ে আসতাম, ও বাধা দিতেই থাকতো, আমি মানতাম না। তো আমার মেয়ে দুটো ভালো জামা কাপড় পরবে, 5 জনের দেখে ওদের তো শখ হয়, বাচ্চা মানুষ হলো বুঝতে পারে তো, কারোর কিছু খাওয়া দেখলে ওদের ইচ্ছা হয় যে আমি খাবো। তখন আমি সেই পয়সা চাই, মা দাও, আমি দিতে পারি না। মনে মনে তো খুব কষ্ট লাগে যে আর কারোর বাচ্চা খাচ্ছে, আমার বাচ্চা খেতে পারে না, আমার বাচ্চাকে আমি ভালো জামা পরাতে পারি না। আমার মনে মনে কষ্ট হতো, মনে মনে জেদ হতো। আমি বড়ের কথা তখন শুনতাম না, আমি বলতাম আমি আনবো। বলে হ্যাঁ আমাকে সব গিয়ে বলে। আমি বলুক, কেউ তো আমাকে দিয়ে চালাবে না। শুরুর দিকে এই ভারী ভারী গ্যাস সিলিন্ডার তোলা, কাঁধে করে নিয়ে হাঁটা, এই শক্তি পেতে কোত্থেকে? দিদি আমি বাবার বাড়িতে যখন চাষে কাজ করতাম, 1-1.5 কুইন্টাল ধান সাইকেলে বাবা বেঁধে দিত, আমি 3 কিলোমিটার রাস্তা সাইকেল ঠেলে নিয়ে যেতাম সেদ্ধ ধান। হাতে শক্তি এসেছে। হ্যাঁ, আমি তখন নিয়ে যাওয়ার পরে নিজে একা মিলে ধান ভেঙে বাড়ি নিয়ে এসেছি আমি একাই। গ্যাস সিলিন্ডার টানতে টানতে ওই মুহূর্তে এই প্রায় 3 বছর আগে আমার মেয়ের বিয়ে দিই, বড় মেয়ে। তো সংসারের সমস্ত খরচ, মেয়েকে বিয়ে দেওয়া, এই সব কিছু তুমি করেছো বাড়িতে বাড়িতে গ্যাস দিয়ে? সবকিছু দিদি। বাহ, তো এখন স্বামী কি বলে? এখন আমার স্বামী বলে খুব ভালো করেছো। যাই হোক আমি খুব হ্যাপি, তুমি জেদ করে করলো আমার ভালো হয়েছে। যেমন মনের জোর তেমনি গায়ের জোর। হ্যাঁ দিদি। নমিতা আমাদের বাহুবলী দিদি। হ্যাঁ দিদি।
কষ্ট করে মানুষ হয়েছে ঠিকই বাবার বাড়িতে, কিন্তু এখানে আমার মেয়েদেরকে আমি কষ্ট করতে দেবো না। খুব ভালো থেকো নমিতা, খুব ভালো লাগলো। নমস্কার। নমিতা আরো একবার প্রমাণ করে দিল যে বোনের জোরের সাথে সাথে গায়ের জোরেও কিন্তু মেয়েরা আজকাল পিছিয়ে নেই। নমিতা, বাড়িতে বাড়িতে আপনি গ্যাস দেন, প্রচুর কাজ করতে হয়, পরিশ্রম হয়, বাড়ি এসে স্নান করাটা ভীষণ দরকার। এখন স্নান করতে হবে ভিভেল বডি ওয়াশ দিয়ে, কারণ এর মধ্যে রয়েছে হানি এবং গ্লিসারিন, যা ত্বককে রাখে সুরক্ষিত এবং কোমল, তাই ত্বকের কোমলতার সাথে কোনো আপোষ। কোনোদিন বানাইনি দিদি, এই প্রথম। নমিতা খেলাটা শেষ করেছে 1 মিনিট 40 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল বডি ওয়াশ এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। ইতিদি, নার্সিং স্টাফ আপনি? নার্সিং ট্রেনিং আমি মেডিকেল কলেজেই বাঁকুড়ায় করেছি। আমরা 4 ভাই বোন ছিলাম, 4 বোন 1 ভাই। বাবা মিলিটারিতে সার্ভিস করতেন, বাপের বাড়ি বিষ্ণুপুর। এরপর অনেক কষ্ট করে আমরা পড়াশোনা করেছি। এরপরে আমি দেখছি গ্র্যাজুয়েশন, সিম্পল গ্র্যাজুয়েশন করে কিচ্ছু হবে না। দিয়ে 81 তখন আমি বাঁকুড়া মেডিকেল কলেজে নার্সিং ট্রেনিংয়ে এলাম 3 বছর। এরপর আমার 85-এ বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর 86-এ আমার ছেলে হয়েছে। ছেলে হওয়ার পরে আমার দুর্ভাগ্য, হঠাৎ একদিন দেখছি যে আমার হাজব্যান্ডের পাগুলো ফোলা লাগছে। তখন আমার একটু সন্দেহ হলো। তো কি হলো ওনার? সঙ্গে সঙ্গে আমাদের হসপিটালে ওখানে এমডি একজন ছিলেন, উনি বললেন যে আপনি একটা আলট্রাসোনোগ্রাফি করুন। আলট্রাসোনোগ্রাফি করার পরে বোথ কিডনি ড্যামেজ। মানে আমি সংসার করেছি মাত্র 4 বছর। 93-তে মারা গেলেন। তারপর থেকে পথ চলা আমার শুরু হলো। আমি ছেলের বাবা, ছেলের মা। ছেলেকে মানুষ করেছি। আমার একটা জেদ চেপে গেলো। অনেক আত্মীয় স্বজন বলেছিল ছেলেকে মানুষ করতে পারবি না, ছেলে দোকানে বাসন ধোবে, এই করেছে এগুলো। কিন্তু আমি একদিন রাত্রেবেলা দেখছি যে টিভির নিচে দেখছি হোটেল ম্যানেজমেন্ট, দুর্গাপুর ডিএসএমএস কলেজে। আমার একটা জেদ চেপে গেল, ওকে তো আমাকে যে কোনো উপায় মানুষ করতে হবে। সোজা দুর্গাপুর গেলাম। তারপরের দিন ফর্ম নিলাম, ওখানে পরীক্ষা বসলো, পাস করলো। তারপরে ওখানে 3 বছরও হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করলো। তো সেটা তো পয়সার ব্যাপার, হোটেল ম্যানেজমেন্ট। আমি কোনো রকমের মানে এমন দিন গেছে আমি নিজে খাইনি, কষ্ট করে করে। ইয়ারলি 80,000 টাকা ওকে দিতে হতো। হ্যাঁ, আমি আমার কিন্তু আজ পর্যন্ত একটা পেনের রিফিল পর্যন্ত আমার কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে আমি চাইনি। ছেলে জানে সব আপনার কষ্টগুলো? সব সমস্ত কষ্ট জানে। ও যেদিন প্লেনে যাচ্ছে সেদিন একটা পয়সা নেই। আমার স্টাফরা কেউ 10,000 20,000 টাকা করে হেল্প করেছে। আমার গায়ের গয়না ছিল, সেটা বিক্রি করে ওকে দিয়েছি, পাঠিয়েছি। ও তখন চোখ কাঁদছে, বলছে তোমার শেষ সম্বলটুকু দিয়ে দিলে আমি আস্তে আস্তে সব করে দেবো। ছেলে এখন কোথায় আছে ইত্যাদি? ছেলে এখন ইউএসএ আছে। আচ্ছা, কি করছে এখন? ও কার্নিভেল ক্রুজের শেফ ছিল। আচ্ছা, জাহাজে ছিল 6 বছর 7 বছর, দিয়ে শেষে এখন ল্যান্ডে আছে ক্যালিফোর্নিয়া। আচ্ছা, 2021-এ আমার রিটায়ারমেন্ট হবে। ও 2 বছর পরেই আসবে। আচ্ছা। ছেলের বিয়ে দিয়েছি, বৌমা এসছে, আর ছোট্ট পুচকি নাতনি এসছে। বৌমা নাতনি এখানে থাকে? আমার কাছে প্রথম থেকেই থাকে। ছেলে তো এখন শেফ, দারুণ রান্না করে নিশ্চয়ই। হ্যাঁ, ভীষণ ভালো রান্না করে। আপনাকে ভালো ভালো রান্না করে খাওয়ায়? আমার সেটা উপায় নেই, কিন্তু আমার নিজেরই অনেকবার রুটি হয়ে গেছে। মেজর রুটি আমার 6 বার। সাবধানে থাকবেন ইত্যাদি। এই অবস্থায় চালিয়ে যাচ্ছি, ছুটে যাচ্ছি। এত পরিশ্রম করেছেন, এখন আনন্দ করার সময়। এত কষ্ট করে ছেলেকে বিদেশে পাঠিয়েছেন,
ঠিক আছে? স্টার্ট। ছেলে আপনার শেফ আর আপনি সিঙ্গার বানাতে পারছেন না? সেটা দেখছে মার কি অবস্থা। একটা হচ্ছে ল্যাংচা আর একটা হচ্ছে ভুজিয়া। অনেক কষ্ট করে ইডলি 4টে সিঙ্গারা বানিয়েছে 2 মিনিট 30 সেকেন্ডে। ডলিদির সাথে কথা বলবো। কতদিন হয়ে গেল এই ঠোঙা বানাচ্ছেন? আমার বয়স যখন 5 বছর আমার বাবা মারা যায়। আমরা 3 ভাই 3 বোন 6 ভাই বোন। এই 3 বোন আমরা ঠোঙা বেঁধেই আমাদের এই সংসার, 6 ভাই বোন মা ঠাকুমা মিলে আমাদের এই সংসার চলত। 2 দিদির বিয়ে হয়ে যাওয়ার পরে সে সংসারের চাপ আমার উপরে পড়ে যায়। আমি 2 বছর ওই ঠোঙা করে সংসার চালিয়েছি। 2 বছরের মাথায় আমার বিয়ে হয়। তখন আমার বয়স 15 থেকে 16 বছর বয়স। খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। মানে দিদি জামাইবু সবাই মিলেই বিয়ে দিয়েছে। বাবা যেহেতু নেই, বিয়ে দেওয়ার পরে শ্বশুরবাড়ি গিয়ে দেখি মানে সেই বাপের বাড়ির মতোই অবস্থা। অনেক অভাব। মানে এধারেও অভাব দেখে গেছি, ওখানে গিয়েও অভাব দেখছি। তারপরে বিয়ের 1 মাসের মাথায় আমার বরকে আমি প্রতিবন্ধী পাই। আপনি জানতেন না বিয়ের আগে? না, সেটা আমি জানতাম না। যখন আমার বাড়িতে কেউ একদিন ছিল না 1 মাসের মাথায়, আমি ওনাকে একটা দরকারি কথা বলেছিলাম। 3 থেকে 5 বার বলেছি, সে তখন শোনেনি। তখন আমি রাগের মাথায় বলছি, তুমি কি কানে কম শোনো? ওনার সেটা সেন্টিমেন্টে লেগে গেছে। হাত ধরে নিয়ে ঘরে টেনে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে হাত ধরে বলছে, হ্যাঁ আমি কানে কম শুনি। হাত দুটো ধরে আমাকে বলছে, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমাকে কথা দাও। তখন আমি বাধ্য হয়ে ওনার মানে সেই ভালোবাসার টানে আমি বলতে বাধ্য হলাম যে না, আমি তোমাকে ছেড়ে দিয়ে যেমন আমার যতই কষ্ট হোক। তো তারপর উনি কাজ কি করতেন? আশাটুকু যে হলে চাকরি করতো। সিনেমা হলে? হ্যাঁ, সিনেমা হলে 900 টাকা বেতন ছিল। ওই দিয়ে খুব কষ্ট করে তো চলছি। যাই হোক, মেয়ে হলো, ছেলে হলো, 1 ছেলে 1 মেয়ে, 4 বছরের ছোট বড়। ওর মধ্যে খুব কষ্ট হয়েছে। তখন তুমি কিছু করতে না? আমি তখন, কেননা নতুন বউ যেহেতু গেছি, চট করে তো আমি ডিসিশন নিতে পারছি না। তারপরে কবে মনে হলো যে নিজে কিছু করা দরকার? যখন আমার ছেলে মেয়ে দেখছি স্কুলে ভর্তি হলো, আমি যেহেতু পড়ালেখা আমি করতে পারিনি, ক্লাস 8 পর্যন্ত পড়েছি, আমার মাথায় তখন ঢুকলো আমার ছেলে মেয়েকে তো আমাকে মানুষ করতেই হবে যেভাবেই হোক। তারপরে আমি ঠোঙ্গা বাঁধা তো আমি জানি, ঠোঙ্গাটা না হলে আবার নতুন করে শুরু করি। তখন থেকে ঠোঙ্গাটা শুরু করলাম। এই ঠোঙা বানিয়ে কোথায় দাও? দোকানে দোকানে, আর বাড়ি থেকে নিয়ে যেত পাইকারিতে। কিরকম টাকা পাও? এখন 30 টাকা কিলো। আর শুরু করেছিলে কত টাকায়? শুরু করেছে তখন, সত্যি কথা বলবো, তখন 5 টাকা করে, মানে 1 টাকা 25 পয়সা করে ঠোঙ্গার কিলো ছিল। সেই অবস্থায় শুরু করেছিলে? তখন থেকে শুরু করেছে। আর খবরের কাগজও তো কিনতে হয় তার জন্য? হ্যাঁ, 14 টাকা কিলো, 15 টাকা কিলো। তো 1 কিলো কাগজে কত ঠোঙা হয়? ভারী দিলে 3 কিলো হবে, ভারী না দিলে 2 কিলো হবে। তো মোটামুটি ভালো রোজগার শুরু করলে করা ডলি? হ্যাঁ, করেছি। কিন্তু এর সঙ্গে আরেকটু আমার দেখছি ঠোঙ্গা তো আমার কাজ হচ্ছে না। ছেলে মেয়েকে যেহেতু মাথায় ঢুকিয়েছি, ছেলে মেয়েকে আমি মানুষ করব,
আমি তখন করলাম, আমার পাশের বাড়ি এক দিদি আমাকে বুদ্ধি, আমি কাপড়ে পাড় লাগাতাম, সোয়েটার বুনতাম, প্লাস আসন বুনে বিক্রি করেছি, তাতেও দেখি কিছু হচ্ছে। পাশের বাড়ি দিদি তখন বুদ্ধি দিল, দিদি আমাকে একটা পরার শাড়ি দিয়েছিল, কাটা শাড়ি আমাকে দিয়ে বলছে কি, ডলি তুমি তো এই শাড়িও বিক্রি করতে পারো। কাটা শাড়ি নিয়ে এসে আমি ব্যবসা করছি, আর ঠোঙাটাও করছো। ঠোঙ্গাটাও প্লাস রেখে, ওটা আমার তাতে লক্ষ্মী। এখন সংসারের হাল অনেকটা ভালো হয়েছে। সব থেকে আমার মানে ছিল, মেয়েকে এমএ পাস করিয়েছি, মেয়েকে বিয়ে দিয়েছি, ছেলেকে ব্যারাকপুরে ডিপ্লোমা করিয়ে, মানে পলিটেকনিক থেকে ডিপ্লোমা করিয়ে পাস করিয়েছি। এখনো সে কিছু পায়নি, চেষ্টা করছে, অনেক লড়াই করছে সংসার নিয়ে। মাস গেলে কিরকম রোজগার করো ডলি? মাস গেলে তাও হয় 5, 6, 7। স্বামী কি এখনো হলিতেই চাকরি করেন? না, আজকে 10-12 বছর হয়ে গেছে, সে একদম বসা। 10-12 বছর তো অনেকটা সময়। অনেক। তো পুরো শুধু তোমার টাকায় চলছে আমার সবকিছু? আজকে আমি কাপড়ের ব্যবসা করছি 15 বছর ধরে। খুব ভালো ডলি, খুব ভালো। তাই ছেলে মেয়ের মুখের দিকেই আমি দিদি এখনো বেঁচে আছি। ওর বাবাকে যেহেতু কথাটা দিয়েছি, কথা দিয়েছিলে স্বামীকে যে সাথে থাকবে এবং সংসারে হাল ধরবে, হ্যাঁ সে কথা তুমি রেখেছো। সেটা কথা রেখেছি, তাকে আমি ফেলিনি। বড় মনের পরিচয় তোমার। দুঃখ, তাকে আমি মনের কথা বলতে পারছি না, এটাই আমার কষ্ট দিদি। ভাই তো সাথে শুনতে পায় না, না? না, একদম না, যে আমি তার সঙ্গে যে শেয়ার করব কোনো গোপনীয় কথা, সেটা করতে পারছি না এখনো পর্যন্ত। ঠাকুর তোমার কথা শুনেছেন, তাই জন্য তোমাকে আজ সুদিন দেখিয়েছেন। ভালো থেকো ডলি, ঠিক আছে? এগুলো আমার তোমার ছোঁয়াতেই বিক্রি হবে। জলদি খেলাটা শেষ করেছেন 1 মিনিট 38 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন জলিদি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে নমিতা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে রিঙ্কু 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে রীতিদি 5 পয়েন্টস। জলিদির পছন্দ 3 বার্নার গ্যাস ওভেন, নমিতার পছন্দ বেতের মোড়া সেট, রিঙ্কুর পছন্দ থার্মোফ্লাস্ক, ইতিদির পছন্দ কিচেন ক্যাবিনেট। এই রাউন্ডে হাই স্কোরার হচ্ছেন জলিদি। জলিদি এখানে আসুন। উইল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার জলিদি। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনি কেক চা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়। আজকের আমাদের স্পেশাল গেস্ট অনেক দিন পর গৌতম দা। জয় গুরু। জয় গুরু, কেমন আছেন? খুব ভালো আছি দিদি। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা বানায়া মা, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা বানায়া মা, ও লোকে বলে ও বলে রে ওরে ঘর বাড়ি ভালা বানায়া মা। গানের কথায় কি বানানোর কথা বলা হয়েছে? বলো ইতিদি। ঘরবাড়ি। 5 পয়েন্টস, বানায়া মা। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। দ্বিতীয় গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো অক্ষর টিভি স্ক্রিনে ঘুরবে, একটা অক্ষর এসে আটকে যাবে, সেই অক্ষর দিয়ে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে গান গাইবে। রিঙ্কু। मेरा मन क्यों तुम्हें चाहे, मेरा मन 5 पॉइंट्स,
শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। দুটো সবজির ছবি এসছে, যে কোনো একটা সবজি দিয়ে একটা গান গাইতে হবে। বলো টলিজি। তো সাদের লাউ বানাইলাম মোরে ডুগডুগি রে। ডুগডুগি বানায় না, বৈরাগী বানায়। 5 পয়েন্টস। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। হয়ে যাক গান একটা। একবার তুললে পটল জীবন বিফল, তখন আর পটল খাওয়া হবে না। কেউ যেন পটল তুলো না, মনের আনন্দে খাও রে পটল, ভাজা খাও খাও রে পটল, রসা খাও খাও রে পটল। কেউ যেন পটল তুলো না, মনের আনন্দে খাও রে পটল, ভাজা খাও খাও রে পটল। কেউ যেন পটল তুলো না। থ্যাংক ইউ, দারুণ। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লালা ময়েল ক্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। একটা নদীর ছবি এসছে, তো এমন গান গাইবে যেটার মধ্যে নদী শব্দটা আছে। বলো নমিতা। 7 समंदर पार में तेरी पीछे पीछे आ गई मैं तेरी। নদী বলেছে। নদী, নদী দিয়ে। নমিতা -5। দাদা একটা গান হয়ে যাক নদীতে। পাইতে জানো না কেন ধরো হাল, মনে মাঝিটা তোর হলো রে মাতাল। বুঝায়ে বলো তারে যেতে হবে পারে, বেলা বেলা পানে চাও 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 রে। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন তোরি নিজে বাও 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 রে। নদী ভরা ঢেউ। শেষ গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বেতের লন্ড্রি ব্যাগ। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। उम्र का ये ताना बना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे। के देखे ना भाले ना जाने ना दाए रे, দিশাহারা কেমন বোকা মনটা রে। দিশাহারা কেমন বোকা মনটা রে। গানের কথায় কিসের পাখার কথা বলা হয়েছে? বলো রিঙ্কু। কাগজের পাখা। 5 পয়েন্টস। সঙ্গে বেতের লন্ড্রি ব্যাগ। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার কোড কত। হেডফোন রাউন্ড। প্রথমে খেলবে রিঙ্কু। রিঙ্কু হেডফোনটা করো। শ্বশুর বাড়ি কেমন? সসুরাল গেন্দা ফুল। বৌঠান। পূজা। বৌঠান। শাশুড়ি। 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 লুচি। লুচি। বায়না। বায়না। পায়েল। ফুলুরি। ফুলুরি। বৌঠান। পূজা। বৌঠান। পূজা। লুচি। খুশি। লুচি। বায়না। পান। বায়না। ফুলুরি। পুলিশ। বৌঠান। একটা পেরেছো, 2 পয়েন্ট। যেগুলো পারোনি শুনে দাও। ফুলুরি, তারপরে ছিল বৌঠান, তারপরে ছিল লুচি, আর লাস্টে ছিল বায়না। আজ এখানে এসে কেমন লাগছে? হেভি লাগছে। তোকে হেভি লাগছে
নিমকি, জিলাপি, নিমকি, হেভি, বৌদি, বোর, বৌদি, বোর কি, শালুক, শালুক, চালুন, রান্না, 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 ডালনা, ওভেন, 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 নিমকি, হেভি, নিমকি, নিমকি, বৌদি, বৌদি, শালুক, সেল, শালুক। তিনটে পেরেছো 6 পয়েন্ট, যেগুলো পারোনি, দুটো পারোনি, শালুক আর রান্না। ছেলের নাম কি? শ্রী শ্রী ভজহরি মান্না। আমি শ্রী শ্রী ভজহরি মান্না। গুজিয়া, 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 ইস্তাম্বুল গিয়ে ঠাকুমা, গিয়ে শিখেছি শহর ঠাকুমা, ঠাকুমা, আমি শ্রী শ্রী ভজহরি মান্না। শুক্তো, 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 বিনুনি, বিনুনি, বেগুনি, ইলিশ, হাতে নিয়ে ডেকেছি ইলিশ, ইঞ্জেকশন, কোরমা, পটলের কোরমা মিলে ইলিশ, হয়ে যায় প্যারিসের ইলিশ, পারেন না মশলাটা যেখানেই যান। তিনটে পেরেছেন 6 পয়েন্টস। লাস্টের দুটো ছিল হচ্ছে বিনুনি আর ইলিশ। জিঙ্কুনা কুনা 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 জিঙ্কুনা কুনা 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 না জিঙ্কুনা কুনা 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 সিঙ্গারা, সিঙ্গারা, ননদ, টোটো, ননদ, ছোট, ভোঙা, ঠোঙ্গা, আচার, আচার, আজকে, আচার, আজকে, রুমাল, রুমাল, ননদ, ননদ, শ্বশুর, ননদ, টোটো, তিনটে পেরেছেন 6 পয়েন্টস। যে দুটো পারেননি, একটা হচ্ছে ননদ আর একটা হচ্ছে আচার। আচ্ছা ছিল। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে তিনজন, নমিতা, ইতিদি, জলদি। তিনজনেই 6 পয়েন্টস, তিনজনেই সাবধানে আসুন। ইতিদির পছন্দ ক্যাসারোলের সেট, নমিতার পছন্দ রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার রোচিনি। ওকে, জলদির জন্য কাটলারি সেট। সেকেন্ড পজিশনে আছে রিঙ্কু, 2 পয়েন্টস। এসো রিঙ্কু। ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম তোমার। আবার এসে গেল দিদি নাম্বার 1 গ্র্যান্ড অডিশন। এবার আমরা আসছি বাঁকুড়ায় 8ই ডিসেম্বর কেন্দুয়াদিহি গার্লস হাই স্কুলে। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। সবাই আসবেন। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। শশা, হলুদ, কদম, প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানানো। এবার বলো নমিতা। শালুক, বোঝাও। শশার সা, আর হলুদের লু, আর কদমের ক। 20 পয়েন্টস, সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। প্রথম ছবি থেকে একটা শব্দ, তারপর আছে একটা ক্লু। পাখির হবে ছানা, ডিমে কাজ জানা, তারপর একটা অক্ষর, তারপরে আরেকটা ছবি থেকে শব্দ। 4টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ।
এবার বলো নমিতা। পাতা বাহার। 20 পয়েন্টস। সঙ্গে ডিনার সেট। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। কাগজের ঠোঙায় আসে, মুঠো করে খেতে পারি, ঘরে ঘরে খাবার প্রিয়, ঘন্টয়ে তরকারি, কি বিষয় ধাঁধা? এবার বলো নমিতা। মুড়ি। বোঝাও। কাগজের ঠোঙায় আসে মুড়ি, আর ঘরে ঘরে খাবার প্রিয় ঘন্টই তরকারি, মানে মুড়ি ঘন্ট একটা তরকারি। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে হটপট এবং জাগের সেট। পাশাপাশি ক্লু, পরিশ্রম করে যাই, সংসারের পাশে দাঁড়াই। ওপর নিচের ক্লু, লম্বা গরনে যাদের পেলাম, রান্না আমি করে গেলাম। এবার বলো নমিতা। হাড় ভাঙা হাতা খুন্তি। 20 পয়েন্টস। সঙ্গে জাগের সেট। এবার শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 24 ইঞ্চেস এলইডি টিভি। 30 পয়েন্টসের আনসার, যদি পারো 30 পয়েন্ট পাবে, যদি ভুল করো মাইনাস হবে 20 পয়েন্ট। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। এবার বলো রিঙ্কু। গ্যাস সিলিন্ডার। রিঙ্কু বলছে গ্যাস সিলিন্ডার, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখে নিন। 30 পয়েন্টস। সঙ্গে 24 ইঞ্চেস এলইডি টিভি। 5টা প্রশ্ন শেষ, এই রাউন্ডে খেলা শেষ। শেষ রাউন্ডে দুর্দান্ত পারফরমেন্স নমিতার। আজকে দিদি নাম্বার 1 নমিতা উইথ 96 পয়েন্টস। আমাদের গ্যাস দিদি। এটা মেমেন্টো তোমার রিঙ্কু, এইটা দলিদের, এইটা দিয়ে আপনার উইনারের ট্রফি নমিতা। দিদি নাম্বার 1-এর ব্যাচ, ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার। ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। নিয়মের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। নিয়মের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। কেউ ঠোঙা বানিয়ে সংসার চালাচ্ছে, কেউ বাড়িতে বাড়িতে দিচ্ছে গ্যাস। আমার দিদিরা এইভাবেই এগিয়ে যাচ্ছেন জীবনে। আশা করি আজকের এই পর্ব আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আপনাদের সকলের সাথে আগামীকাল 4 জন নতুন দিদিকে সঙ্গে নিয়ে। এরপরে আপনারা দেখবেন আলো ছায়া। সবাইকে নমস্কার।